আহ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি ফারুক স্যার এডুকেশন জোনের পক্ষ থেকে। আমরা প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসটি হচ্ছে 2026 সনে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের ফিনান্স ও ব্যাংকিং যে ফিনান্স, এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী যারা আছে, এসএসসি পরীক্ষার্থী যারা আছে বিশেষ করে তাদের জন্য, এবং নবম দশম শ্রেণীদের জন্য এটা প্রযোজ্য। এটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং একটা বিষয়। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের নবম দশম শ্রেণীর কি বিষয়? ফিনান্স ও ব্যাংকিং বিষয়। ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে ক্লাসটি হবে, ঠিক আছে? এসএসসি পরীক্ষার্থী এবং কাদের জন্য? নবম ও দশম শ্রেণী যারা, তাদের জন্য ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপর একটা ক্লাস হবে। সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের রিকোয়েস্টে আমি ক্লাসটা নিচ্ছি। সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের এটা হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর ষষ্ঠ অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়, যেটা হলো মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। এই চ্যাপ্টারটা হচ্ছে কি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, যেটা আমরা মূলধন বাজেটিং বলি। যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার থেকে আমি একটা বোর্ড প্রশ্ন করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যদিও এই চ্যাপ্টারে বেসিক জানা লাগবে, বেসিক জানা ছাড়া এটা করা একটু পসিবল হবে না, একটু কষ্ট হবে। আমি এই চ্যাপ্টারের কোশ্চেন নিলাম। এটা রাজশাহী বোর্ডে আসছে 2023 সালে। রাজশাহী বোর্ডে 2023 সালে আসছে। বলছে মিস্টার ইরফান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি তার প্রতিষ্ঠানে একটি নতুন মেশিন স্থাপনের পরিকল্পনা করেছেন। সে একটা পরিকল্পনা করছে, নতুন একটা মেশিন স্থাপন করবে। এই মেশিনটির ব্যয় হবে 3 লক্ষ টাকা, যেটা কেনার ক্ষেত্রে যেটাকে আমরা বলি প্রাথমিক বিনিয়োগ, যেটাকে আমরা বলি NCO দিয়ে, যেটাকে আমরা বলি নেট ক্যাশ আউটফ্লো। একটু জেনে নাও। নেট ক্যাশ আউটফ্লো বলি, যেটাকে আমরা মূলত NCO, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ, যেটা বছর এই মেশিনটির ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা। কয় টাকা? আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এটা ব্যবহার করতে পারবে কয় বছর? 5 বছর। এটা মেয়াদকাল হচ্ছে 5 বছর। কর দিতে হবে, তা কেনার জন্য কর দিতে হবে 30%। উক্ত মেশিন থেকে আগামী 5 বছর যথাক্রমে, এই মেশিনটা থেকে আগামী 5 বছরে যথাক্রমে কি 90,000 টাকা, 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, 1,20,000 টাকা, 80,000 টাকা আয় করা হবে বলে আশা করা হচ্ছে। এটা প্রত্যাশা করা হচ্ছে যে এই মেশিনটা কিনলে এই মেশিন থেকে প্রথম বছরে 90,000 টাকা, দ্বিতীয় বছরে 1 লাখ টাকা, তৃতীয় বছরে 1,10,000 টাকা, চতুর্থ বছরে 1,20,000 টাকা, পঞ্চম বছরে গিয়ে 80,000 টাকা এটা থেকে আয় করতে পারবে। এটার মধ্যে আবার চলতি খরচ, কিছু খরচ আছে যা আয়ের 20%, অর্থাৎ এই 90,000 টাকা প্রথম বছরের আয়, তার থেকেও 20% চলতি খরচ হবে। 1 লক্ষ টাকা আয় করতেও তার চলতি খরচ 20% দিতে হবে। এগুলো প্রত্যেকটা বছরই তার জন্য 20% করে চলতি খরচ দিতে হবে। এবার বলছে ক নম্বর প্রশ্নে বলছে কি, যে কোনটি থেকে প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ঘটে? নগদ আন্তঃপ্রবাহ অনেক কিছু থেকেই ঘটে, বাট সহজ কথা কেন উত্তর দেওয়া যায়, বিক্রয় থেকে। কার থেকে? বিক্রয় থেকে নগদ আন্তঃপ্রবাহ ঘটে। ওকে,
এতটুকু জানলাম। এবার সেই মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং একটি অনুমান নির্ভর, মূলধন বাজেটিং একটি অনুমান নির্ভর, একটু দেখি যে ভবিষ্যতের উপর ভিত্তি করে। আসলে প্রশ্নটা আরেকটু দেখি, প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মূলধন বাজেটিং অনুমান নির্ভর কেন? মূলধন বাজেটিং অনুমান নির্ভর কারণ ভবিষ্যতের উপর ভিত্তি করে মূলধন বাজেটিং করা হয়। আচ্ছা, মূলধন বাজেটিং কি? মূলধন বাজেটের দীর্ঘমেয়াদী কোন একটা সিদ্ধান্ত নিবা, ভবিষ্যতে দীর্ঘমেয়াদীর জন্য কোন একটা সিদ্ধান্ত নিবা, তার পূর্বের একটা আগাম একটা পরিকল্পনা, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। বা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়ার যে একটা পরিকল্পনা, সেটা হচ্ছে মূলধন বাজেটিং। এখন এই মূলধন বাজেটিং বলছে ভবিষ্যতের উপর ভিত্তি করে মূলধন বাজেটিং করা হয়, বিধায় এই মূলধন বাজেটিং হচ্ছে একটা অনুমান নির্ভর। তুমি একটা কিছুতে ভবিষ্যতের জন্য একটা কিছুতে ইনভেস্ট করবা, সেটাতে কি পরিমাণ লাভ হবে এটা অনুমান নির্ভর, এটা বলা যায় না, প্রত্যাশা করা যায়। হ্যাঁ, সেখানে বলছে মূলধন বাজেটিং অধিকাংশ অনুমানই ভবিষ্যতের উপর নির্ভরশীল। কেমন? একটি স্থায়ী সম্পত্তি যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কিনা, এই সিদ্ধান্তটি নির্ভর করে ওই মেশিনটিতে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কি পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির উপর। একটা মেশিন তুমি কিনবা, সেই মেশিনটি থেকে কি পরিমাণ তুমি উৎপাদন করবা, কি পরিমাণ সেটা থেকে ইনকাম করবা, এই যে এই প্রত্যাশাটা, এই যে অনুমান করা, এটাই হচ্ছে মূলধন বাজেটিং। তাহলে ভবিষ্যতের এই তথ্য উপাত্ত একটি অনুমান, মানে আনুমানিক ভাবে অনুমান নির্ভর, যা বাস্তবসম্মত নাও হতে পারে, তাই এই মূলধন বাজেটিং হচ্ছে এটা অনুমান নির্ভর। এই মূলধন বাজেটিং হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আর কি। আশা করি এটা বুঝছো, এটা পড়ে নিবা। এবার আমরা অঙ্কে যাব। অঙ্কে কি বলছে একটু আমরা খেয়াল করি। বলছে গ নম্বর প্রশ্নটা কি বলছে যে মিস্টার ইরফানের বিনিয়োগের গড় মুনাফার হার নির্ণয় করো। কিসের গড় মুনাফার হার? তাহলে এই গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদেরকে অবশ্যই আগে গড় মুনাফার সূত্র জানতে হবে, তাই না? তাহলে গড় মুনাফার হার সমান কি আমরা একটু জেনে নিই। গড় মুনাফার হার সমান হচ্ছে গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে যদি আমরা ভাগ করি, গড় বিনিয়োগ দ্বারা যদি ভাগ করি ইনটু যদি আমরা 100 দেই, তাহলে আমরা কি পাবো? এই গড় মুনাফার হার পেয়ে যাবো। কি পাবো একটু জেনে নেই। আমরা গড় মুনাফার হারটা কিভাবে বের করবো? প্রশ্নে কি চাইছে আমরা একটু আবার দেখি। প্রশ্নে চাইছে যে এই মিস্টার ইরফানের বিনিয়োগের গড় মুনাফার হার নির্ণয় করো। এই গড় মুনাফার হার যেহেতু চেয়েছে, তো এই গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলাটা কি? গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি, গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা যদি আমরা ভাগ করি, গড় নিট মুনাফাকে যদি আমরা গড় বিনিয়োগ দ্বারা ভাগ করি, তাহলে আমরা কি পাবো? এবং ইনটু যদি 100 দিই, তাহলে আমরা গড় মুনাফার হার পেয়ে যাবো। কি পাবো? গড় মুনাফার হার। এখন প্রশ্ন হলো, তাহলে গড় নিট মুনাফাটা কোথা থেকে আমরা বের করবো? তাহলে আমরা আসি এখানে গড় নিট মুনাফাটা একটু বের করে দেখি। আমরা অঙ্কে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই। গড় নিট মুনাফা হচ্ছে, গড় নিট মুনাফা কি? গড় নিট মুনাফা ইকুয়াল হচ্ছে কি? মোট প্রত্যাশিত নিট মুনাফাকে যদি আয়ুষ্কাল দ্বারা যদি ভাগ করা হয়, আয়ুষ্কাল বা জীবনকাল অথবা মেয়াদকাল দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে আমরা কি পেয়ে যাই? নিট মুনাফা পেয়ে যাই, গড় নিট মুনাফা পাই। এই যে গড় নিট মুনাফা লাগবে। হ্যাঁ, এবার সে তাহলে গড় বিনিয়োগটা কিভাবে বের করবো? গড় বিনিয়োগ কিভাবে বের করবো? গড় বিনিয়োগের সূত্রটা কি? এই গড় বিনিয়োগ সমান ইকুয়াল হচ্ছে মোট বিনিয়োগকে, কাকে? মোট বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করতে হবে। মোট বিনিয়োগকে এই চ্যাপ্টারের জন্য 2টা অঙ্ক করাবো, 2টা থেকে ইনশাআল্লাহ একটা করব। 2টা থেকে 2টাই কমন করতে, 2টা থেকে 2টা অঙ্ক পারলে এই চ্যাপ্টার থেকে অ্যানসার করা সম্ভব।
ঝুঁকি অনিশ্চিত একটা চ্যাপ্টার আছে, একটা অঙ্ক করাইলে এই চ্যাপ্টার থেকে আনসার করা পসিবল। ঠিক আছে, তারপর থেকে সময় মূল্য এই চ্যাপ্টার থেকে আমরা করাবো ইনশাল্লাহ যদি সময় পাই। তাহলে আমরা কি দেখলাম, আমরা যে গড় নিট মুনাফা, মুনাফার হার ইকুয়াল হচ্ছে গড় নিট মুনাফা বাই হচ্ছে গড় বিনিয়োগ ইনটু হচ্ছে 100। এই গড় নিট মুনাফাকে আবার কেমনে বের করি, গড় নিট মুনাফা ইকুয়াল হচ্ছে মোট প্রত্যাশিত নিট মুনাফাকে আমরা আয়ুষ্কাল দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা গড় নিট মুনাফা পাই। কি পাই? গড় নিট মুনাফা পাই, আর গড় বিনিয়োগ বের করা হচ্ছে মোট বিনিয়োগকে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাই? গড় বিনিয়োগ পেয়ে যাই। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু যদি ক্লিয়ার হও, আমরা এখন সরাসরি আমরা অঙ্কে যাবো ইনশাল্লাহ। আমরা সরাসরি এখন অঙ্কে যাব। এবার আমরা এই গড় নিট মুনাফা, এবার সেই গড় মুনাফাটার হার যে বের করব, এই গড় মুনাফার হার বের করার জন্য আমাদের অবশ্যই কি লাগতেছে, আমাদের এই মোট প্রত্যাশিত মুনাফা লাগবে, আয়ুষ্কাল তো দেওয়া আছে, মোট বিনিয়োগ লাগবে। কিন্তু এখানে কথা হলো এই মোট প্রত্যাশিত নিট মুনাফা এটা বের করার জন্য অবশ্যই আমাদের সরাসরি যদি অঙ্কটার মধ্যে যদি আমাদের প্রত্যাশিত নিট মুনাফা যদি দিয়ে দিত, তাহলে আমরা সরাসরি করে ফেলতাম। কিন্তু এখানে প্রত্যেক বছরে আলাদা আলাদা দিচ্ছে, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে হবে। এখানে প্রাক্কলিত কিছু আয় দিচ্ছে, কিন্তু আয়ের সাথে আবার সমন্বয় আছে নিট মুনাফাটা দেওয়া হয় নাই, আয় দেওয়া আছে। এই আয় থেকে যদি এটারও কাজ আছে, আমরা তাহলে একটু শিখে নেই যে নিট মুনাফাটা কিভাবে বের করব। এই নিট মুনাফাটা বের করার জন্য একটা চার্ট তোমাকে একটু মনে রাখতে হবে। নিট মুনাফা নির্ণয় একটা সারণী বা ছক মনে রাখতে হবে, একটু আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বিবরণ। এখানে ধরো টাকা বছর দেওয়া থাকে, 2-3 বছর দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ধরো এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, এটা হচ্ছে টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে বিবরণ। এটা একটু জেনে নাও। এখানে থাকতে পারে বিক্রয়, অথবা যদি সরাসরি নিট মুনাফা দেওয়া না থাকে বিক্রয়, এখানে থাকতে পারে আয়, যেমন প্রাক্কলিত আয় থাকতে পারে, যেটা তুমি কল্পনা করতেছো, ভাবতেছো। এরকম আয় থাকতে পারে প্রত্যেক বছরের। হ্যাঁ, এরকম আয় থাকতে পারে। এই বিক্রয় থেকে বাদ যাবে চলতি খরচ। কি বাদ যাবে? চলতি খরচ বাদ যাবে। এবং যদি স্থায়ী খরচ থাকে, স্থায়ী খরচ বাদ যাবে। ওকে, এটাও তেমন আমি একটা ঘরে দেখাচ্ছি, বাকিগুলো সেম একই কথা বাদ যাবে। এবং বাদ গেলে এটা যা বের হবে এটাকে বলা হয় অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। অবচয় ও কি? অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা, এটা মুখস্থ করে ফেলবা। এবার আসি তার থেকে বাদ যাবে অবচয়। তার থেকে বাদ যাবে কি? অবচয়। অবচয় বাদ যাবে। এই অবচয় যদি আমি বাদ দেই, এই অবচয় বাদ দিলে আমরা পাবো কর পূর্ববর্তী নিট মুনাফা। এখন এই তার থেকে যদি আমরা করটাকে বাদ দেই, এই কর বাদ দিলে আমরা যা পাবো সেটাকে আমরা বলবো কি? নিট মুনাফা, অথবা কর পরবর্তী নিট মুনাফা। এটাকে আমরা বলবো নিট
কি মুনাফা, এটাকে আমরা বলবো নিট মুনাফা। তারপরও যদি এই অঙ্কটা থেকেই আমি এই লাইনটার মধ্যে, এটা আমাদের গড় মুনাফা পর্যন্ত লাগবে, এটার সাথে আরেকটু অ্যাডজাস্ট করি। কখনো যদি তোমার কাছে যদি আন্তঃপ্রবাহ না থাকে, এটা পেবেক করার সময় লাগবে, এই আন্তঃপ্রবাহ বের করার জন্য এই নিট মুনাফার সাথে যদি আমরা আবার অবচয়টা রিটার্ন যোগ করে দিই, অবচয়টা যদি আবার রিটার্ন যোগ করে দিই, তাহলে আমরা আরেকটা লাইন পেয়ে যাব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আন্তঃপ্রবাহ। কি আন্তঃপ্রবাহ। ওকে, এটা যদি পাই তাহলে এটা পাওয়া যাবে আন্তঃপ্রবাহ। হ্যাঁ, এটা এতটুকু হচ্ছে আমাদের নিট মুনাফা বের করার জন্য। আর তার সাথে যদি আমাদের পেবিক বের করতে বলে, তখন আমাদের আন্তঃপ্রবাহ সরাসরি দেওয়া না থাকলে আন্তঃপ্রবাহ এই নিট মুনাফার সাথে যদি অবচয়টা রিটার্ন যোগ করে দিই, আবার যোগ করে দিই, তাহলে আমরা আন্তঃপ্রবাহ পেয়ে যাবো। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এতটুকু এই চারটা যদি মাথায় থাকে, এই চারটা যদি মাথায় রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের আনসার করা যাবে ইনশাআল্লাহ। এবার আমরা তারপরে যাই। এবার আসি মিস্টার ইরফানের এই গড় মুনাফার হার বের করতে বলছে। আমরা গড় মুনাফার বের করার জন্য, যেহেতু সরাসরি নিট মুনাফা দেওয়া নাই, আমরা নিট মুনাফাটাকে বের করে নিব। কি করব? নেট মুনাফাটাকে আমরা বের করে নিব। বের করে নেওয়ার জন্য দেখি একটু দেখি আমরা কি করতে পারি। এখন আমরা নেট মুনাফাটা বের করে দেখাবো। নেট মুনাফাটা বের করার জন্য যদি আমরা জানি নেট মুনাফার সূত্র হচ্ছে কি, নেট মুনাফার ইকুয়াল হচ্ছে কি নিট মুনাফার হার। নিট, যেহেতু আমাদের এই গ নাম্বার প্রশ্নে কি চাইছে, গড় মুনাফার হার চাইছে, তাহলে গড় মুনাফার হার যদি চায়, এই গড় মুনাফার হারের সূত্রটা আমরা জানি কি জানি, গড় মুনাফা সমান কি জানি, আমি আরেকটু মনে করে দিচ্ছি। গড় মুনাফার হার ইকুয়াল আমরা কি জানি, নিট কি জানি মোট, সরি আমরা জানি গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ, এই সূত্রটা জানি, ইনটু হচ্ছে 100। এই সূত্রটা জানলে এই গড় নিট মুনাফা বের করার জন্য আমাদের আবার লাগবে কি, গড় নিট মুনাফা বের করার জন্য আবার লাগবে কি আমাদের, তো দেখাই দিই। সূত্র নিয়ে আমরা আলোচনা করছি যদিও, লাগবে কি গড় নিট মুনাফা ইকুয়াল হচ্ছে মোট প্রত্যাশিত নিট মুনাফাকে আমরা কি দিয়ে ভাগ দিব, আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব, তাই না? তো এই জায়গাটার কাজ করার জন্যই, এই মোট প্রত্যাশিত বের করার জন্য বা এই নিট মুনাফাটা বের করার জন্য, এই নিট মুনাফাটা বের করার জন্যই আমাদের কাজ করতে হবে। যদি সরাসরি দেওয়া না থাকে, আয় দেওয়া থাকে, কি দেওয়া থাকে, যদি আয়গুলো দেওয়া থাকে, উক্ত বছরে মেশিন থেকে আগামী 5 বছরে যথাক্রমে 90,000 থেকে 1 লাখ, 1,10,000, 1,20,000, 80,000 টাকা আয় হবে বলে আশা করা হয়েছে, এটাই হচ্ছে প্রত্যাশিত আয়। তো এটা নিট মুনাফা না, এটা থেকে আমরা নিট মুনাফাটা বের করে নিব। আমরা একটু আগে, কিছুক্ষণ আগে নিট মুনাফাটা বের করার জন্য আমরা কি দেখাইছিলাম, আমরা একটা ফর্মুলা দেখাইছিলাম। কি একটা ফর্মুলা দেখানো হয়েছিল কি, যেমন এই যে নিট মুনাফা নির্ণয় সারণী থেকে আমরা জানি যে বিক্রয় অথবা প্রাক্কলিত যেই আয়টা, সেটা থেকে আমরা প্রত্যেক বছরের আয় থেকে আমরা কি করব, প্রত্যেক বছরের আয় থেকে আমরা এই বিক্রয়ের বা আয় থেকে আমরা এই চলতি খরচ যদি থাকে বাদ দিব, স্থায়ী খরচ যদি থাকে তাহলে বাদ দিব। বাদ দিলে আমরা সেখান থেকে কি পাবো, আমরা এই অবচয় বা
ও কর পূর্ববর্তী নিট মুনাফাটা পাবো। তার থেকে যদি আমরা এই অবচয়টাকে আবার বাদ দেই তাহলে আমরা কি পাবো? কর পূর্ববর্তী নিট মুনাফা পাবো। তার থেকে যদি আমরা করটা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাবো নিট মুনাফা অথবা কর পরিবর্তী নিট মুনাফা। এতটুকুই আমাদের এই গড় মুনাফার হার পর্যন্ত লাগবে। কিন্তু আমাদেরকে এতটুকুর কাজ আমরা একটু পরে কথা বলবো। এতটুকুর কাজ এটা হচ্ছে আমাদের যখন আমাদের পেব্যাক করতে বলবে তখন আমাদের আবার ওই আন্তঃপ্রবাহ ছাড়া পেব্যাক করা যাবে না। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। প্লিজ এইবার আসি আমরা অঙ্কটা নিয়ে করি, অঙ্কটা করি। তাহলে আমরা এই লিখবো এখন নিট মুনাফা গড় মুনাফার হার বের করার জন্য আমরা প্রথমে নিট মুনাফাটা বের করে নিব। কি বের করে নিব? নিট মুনাফাটা বের করে নিব। নিট মুনাফাটা কিভাবে বের করব দেখি একটু। নিট মুনাফাটা বের করার জন্য আমরা একটু ছক করি। বিবরণ এখানে হচ্ছে টাকা বা পরিমাণ টাকা, এখানে হচ্ছে প্রথম বছরের টাকা, দ্বিতীয় বছরের, তৃতীয় বছরের, চতুর্থ পঞ্চম বছরের, যেহেতু 5 বছরের টাকা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখি বিবরণ। এখানে লিখলাম বিবরণ, এখানে প্রথম বছরের টাকা, এখানে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। এখন আমরা লিখি প্রথমে এই যে এখানে আছে কি আছে, এই যে উক্ত বছরের এই যে মেশিন থেকে যে আয় 5 বছরের যথাক্রমে, এটা হচ্ছে প্রাক্কলিত আয়, মানে প্রত্যাশিত যে আয়টা, আমরা লিখি প্রাক্কলিত আয়। এই প্রাক্কলিত আয় প্রথম বছরে কত? 90,000 টাকা। প্রথম বছরে 90,000 টাকা, দ্বিতীয় বছরে হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, তৃতীয় বছরে 1,10,000 টাকা, তৃতীয় বছরে হচ্ছে 1,20,000 টাকা, তো একেবারে পঞ্চম বছরে 80,000 টাকা। প্রথম বছরে 90,000 টাকা, দ্বিতীয় বছরে 1 লাখ টাকা, 1,10,000 টাকা, 1,20,000 টাকা, 80,000 টাকা। এখন এটা থেকে আমরা কি বাদ দিব? চলতি খরচ। কি বাদ দিব? চলতি খরচ বাদ দিব। এই যে এখানে লেখা আছে চলতি খরচ, চলতি খরচ হচ্ছে আয়ের উপর 20%। চলতি খরচ হচ্ছে আয়টার উপরে 20%। তাহলে এই 20% কার উপরে? আয়ের উপরে। তাহলে 90,000 টাকার 20% কত আসে? কত? 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা। তারপরে 1 লক্ষ টাকায় 20% কত আসে? 20,000 টাকা। তারপরে 1,10,000 টাকায় 1,10,000 গুণ হচ্ছে 20%, 20% হচ্ছে 22,000 টাকা। ওকে, 12,000। এবার 1,20,000 টাকায় 20% হচ্ছে 24,000 টাকা। 80,000 টাকা 20% হচ্ছে 16,000 টাকা। তো এইরকম ভাবে এই এখন আমরা যদি এবার আসি চলতি খরচ পেলাম, এবার দেখি স্থায়ী খরচ আছে কিনা। স্থায়ী খরচ এটার মধ্যে নাই, স্থায়ী খরচ দেয় নাই, তাহলে চলতি খরচটা বাদ দেই। চলতি খরচটা যদি বাদ দিই তাহলে 90,000 থেকে আমরা 18,000 বিয়োগ করলে থাকে এখানে 72,000 টাকা। কত টাকা? 72,000 টাকা। তারপরে 1 লক্ষ থেকে 20,000 বাদ দিব, 80,000 টাকা। 1,10,000 থেকে 22,000 বাদ দিলে থাকে 88,000 টাকা। তারপরে 1,20,000 থেকে 24,000 বাদ দিলে 96,000 টাকা। 80,000 থেকে 16,000 টাকা বাদ দিলে 64,000 টাকা। এখন আমরা যেই টাকাটা পেলাম এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অবচয়, অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। তার থেকে যদি আমরা এখন কি বাদ দিই?
এখন আমরা কি বাদ দিব? অবচয় বাদ দিব। তার থেকে যদি আমরা আবার অবচয়টা বাদ দেই, অবচয় আসি কত? অবচয় এখানে বলছে অবচয়ের কথা, সরি এখানে অবচয়ের কথা বলা নাই। এটা এখানে আবার একটু কাজ আছে। যদি অবচয়ের কথা বলা না থাকে সেখানে আমরা একটু ফর্মুলা দেখি, যে বার্ষিক অবচয়ের ফর্মুলাটা দেখি। যদি অবচয়ের কথা বলা না থাকে তখন আমরা অবচয়টাকে বের করে নিব কিভাবে? বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় ইকুয়াল কি? বার্ষিক অবচয় ইকুয়াল হচ্ছে মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ আমরা বলি। মোট বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে এবং তাকে আয়ুষ্কাল দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা বার্ষিক অবচয় পেয়ে যাব। এবার আসে বার্ষিক অবচয়টা মোট বিনিয়োগ কত? এই যে এখানে বলছে মেশিনটির ব্যয় হবে কত? 3 লক্ষ টাকা। এই মেশিনটির ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা। এটা হচ্ছে মোট বিনিয়োগ অথবা প্রাথমিক বিনিয়োগ। তার থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে যেটা ব্যবহারের পর, আয়ুষ্কালের পর, বছরের পর, মেয়াদকালের পর যেটা বিক্রি করা যাবে সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। এই ভগ্নাবশেষ মূল্য কিছু নাই, এই জন্য ভগ্নাবশেষ মূল্য কি হবে? 0। আর আয়ুষ্কাল কত বছরের অঙ্ক? 5 বছরের জন্য। মেশিনটির আয়ুষ্কাল কত? 5 বছর। এই জন্য আমরা এখানে লিখলাম 5। এই যে এখানে বলে দিছে যে 5 বছর হচ্ছে আয়ুষ্কাল। তাহলে আমরা এখন যদি 30, এটা মুখে করে ফেলা যায়, 3 লক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ দেই তাহলে কত? 60,000 টাকা। কত? 60,000। তাহলে বার্ষিক অবচয় কত টাকা? 60,000 টাকা। ওকে, বুঝতে পারলাম। এবার আমরা আসি 60,000 টাকা বার্ষিক অবচয়। এই অবচয়টাকে এখন আমরা নিয়ে আসবো, এখানে লিখব কত টাকা? 60,000 টাকা। অবচয়টাকে আমরা লিখবো এখন কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা বিয়োগের এখানেও 60,000 টাকা, সবার বার্ষিক অবচয় 1। 60,000 টাকা, 60,000 টাকা, এখানেও 60,000 টাকা। এবার এই অবচয়টাকে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা দেখি কত হয়। 72,000 থেকে আমরা যদি 60,000 বাদ দিই তাহলে হচ্ছে এখানে 12,000। 80,000 থেকে 60,000 বাদ দিলে এখানে হচ্ছে 20,000। 88,000 থেকে 60,000 বাদ দিলে এখানে হচ্ছে 28,000। 96,000 থেকে 60,000 বাদ দিলে 36,000। 64,000 থেকে 60,000 বাদ দিলে এখানে হচ্ছে 4,000 টাকা। এখন যে টাকাটা পেলাম এটাকে বলে কি? কর। এটাকে বলে হয় কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী নিট মুনাফা। তারপরে কাজ কি? তারপরের কাজ হচ্ছে তার থেকে আমরা কি বাদ দিব? এখন কর বাদ দিব। কি বাদ দিব? কর বাদ দিব। কত পার্সেন্ট? এই যে এখানে বলে দিছে কর হচ্ছে কত? 30%। এই হচ্ছে কর 30%। ঠিক আছে, এই করটাকে আমরা এখন বাদ দিব। কর 30%, 12,000 টাকা, 3,3600 টাকা। ৳6,000 টাকা। তারপর হচ্ছে 8,400 টাকা। তারপরে 10,800 টাকা। তারপর হচ্ছে 1,200 টাকা। তাহলে এটা যদি এখন আমরা বাদ দিই, আমরা যদি এখন করটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কর পরবর্তী নিট মুনাফা
অথবা এটাই হচ্ছে নিট মুনাফা, এটাই হচ্ছে নিট মুনাফা। এবার আসি আমরা বিয়োগটা করি। 12,000 থেকে 3,600 বাদ দিলে 8,400, 20,000 থেকে 6,000 বাদ দিলে 14,000, এটা হবে 19,600, তারপরে 25,200, 4,000 থেকে 1200 যদি বাদ দেই 2,800 টাকা। এই টাকাটাকে আমরা এখন কি বলবো? নিট মুনাফা। কি বলবো? নিট মুনাফা। এটাকে আমরা বলবো কি? নিট মুনাফা। আমাদের অঙ্কের কাজ শেষ প্রায়, এখন শুধু আমরা ফর্মুলাটা বসাবো আর আমরা খালি অঙ্কটা করব। ওকে, এবার আসি গড় মুনাফার হার চেয়েছে, এখন আমরা এখানে লিখব। এবার আমরা লিখি এখানে গড় মুনাফার হারটা বের করার জন্য আমাদের কি বের করে নিতে হবে? আগে গড় মুনাফার হার বের করার জন্য আগে আমাদের বের করে নিতে হবে গড় নিট মুনাফা। গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা সমান আমরা কি জানি? মোট নিট প্রত্যাশিত মোট, মানে মোট প্রত্যাশিত নিট মুনাফাকে আমরা কি দ্বারা ভাগ দিব? আয়ুষ্কাল দ্বারা ভাগ দিব। আয়ুষ্কাল দ্বারা ভাগ দিলে আমরা কি পেয়ে যাব? গড় নিট মুনাফা পাবো। তাহলে গড় নিট মুনাফা, এবার মোট প্রত্যাশিত মুনাফাগুলো যোগ করি আমরা। আচ্ছা, 8,400 প্রথম বছরে, তারপর হচ্ছে 14,000 প্লাস 19,600 প্লাস 25,200 প্লাস হচ্ছে কত? 28,000, সরি 2,800 ভাগ হচ্ছে আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, 5 দ্বারা ভাগ। এবার আসি যোগ করলে কত হয়? 8,400 যোগ হচ্ছে 14,000 যোগ হচ্ছে 19,600 যোগ হচ্ছে 25,200 যোগ হচ্ছে 2,800 হচ্ছে 70,000। কত? 70,000কে 5 দ্বারা ভাগ দিব। এখন আমাদের অ্যান্সারটা আমরা বের করে দেখবো যে গড় নিট মুনাফা কত হয়। ভাগ দিলে হয় কত? 14,000। এই 14,000 টাকা হচ্ছে কি? গড় নিট মুনাফা। এটা হচ্ছে গড় নিট মুনাফা। এবার আসি আমাদের তারপরে কি লাগবে? আমাদের তারপরে লাগবে এই যে সূত্রটার মধ্যে আমরা একটু দেখি, এই যে সূত্রটার মধ্যে আর কি লাগবে? গড় নিট মুনাফা পেয়ে গেলাম, গড় নিট মুনাফা পেয়ে গেলাম। এখন লাগবে কি? গড় বিনিয়োগ লাগবে। এখন কি লাগবে? এই গড় মুনাফা বের করার জন্য এখন লাগবে গড়, এখন লাগবে কি? গড় বিনিয়োগ লাগবে। এবার আসলে আমরা গড় বিনিয়োগটা বের করি। গড় বিনিয়োগটা বের করি। গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ ইকুয়াল হচ্ছে মোট বিনিয়োগ ভাগ হচ্ছে 2। মোট বিনিয়োগ ভাগ হচ্ছে কি? 2। অনেক সময় এটাকে এভাবে লেখে, এটাকে অনেক সময় এভাবে লেখে, অনেক সময় এভাবে লেখে যে প্রাথমিক বিনিয়োগ যদি ভগ্নাবশেষ মূল্যটা থাকে লিখতে পারো প্রাথমিক বিনিয়োগ বিয়োগ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে 2। এটাও লেখা যায়, ঠিক আছে? এটাও লেখা যায়। গড় বিনিয়োগ
সরি, প্লাস চিহ্ন, প্রাথমিক বিনিয়োগ প্লাস হচ্ছে ভগ্নাংশের মূল্য ভাগ হচ্ছে 2। সো এটা দিয়ে করলে হবে মোট বিনিয়োগ। তাহলে এবার আমরা আসি, মোট বিনিয়োগ কত। এই যে এখানে লেখা আছে মোট বিনিয়োগ হচ্ছে, মোট বিনিয়োগ এখানে লেখা আছে কত, এই যে এখানে লেখা আছে মোট বিনিয়োগ হচ্ছে মেশিনটি ব্যয় হবে, মেশিনটির জন্য ব্যয় হবে কত, 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা হচ্ছে মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ যেটাকে আমরা বলি। মোট বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ কত, 3 লক্ষ টাকা। ভগ্নাংশের মূল্য নাই, এই জন্য 0 ভাগ হচ্ছে 2, ভাগ করলে কত হয়, 1,50,000 টাকা। 1,50,000 টাকা হচ্ছে গড় বিনিয়োগ। এবার আমরা সূত্রটা বসাই মান বসিয়ে দিই। এবার আমাদের মেন এটা কি ছিল, তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, ইচ্ছা করে আমরা লিখতে পারি, আমরা জানি গড় মুনাফার হার, ইকুয়াল হচ্ছে কি, গড় নিট মুনাফা বাই হচ্ছে গড় বিনিয়োগ, গড় নিট মুনাফা বাই হচ্ছে গড় বিনিয়োগ ইনটু হচ্ছে কত, 100, মানে 100। এবার মান বসাই, গড় নিট মুনাফা কত পাইছি, গড় নিট মুনাফা এই যে আমরা এখানে পাইছি, গড় নিট মুনাফা আমরা কত পাইছি, এই যে 14,000 টাকা। কত, 14,000 টাকা। তাহলে আমরা এখন লিখি গড় নিট মুনাফা কত পাইলাম, 14,000 টাকা, 14,000 টাকা। আর গড় বিনিয়োগ কত পাইলাম, 1,50,000 টাকা, 1,50,000 টাকা। আর ইনটু হচ্ছে কত, 100। এবার আমরা ভাগ করে মুনাফার হার কত, 9.33%। এটাই হচ্ছে গড় মুনাফার হার। আশা করি বুঝাতে পারলাম, এটা হচ্ছে গড় মুনাফার হার। তাহলে প্রশ্নে কি চাইছিল, প্রশ্নে আমাদের চাইছিল কি, গড় বিনিয়োগে গড় মুনাফার হার। এই যে আমাদের চাইছিল কি গড়, 3 নম্বর ছিল গড় মুনাফার হার নিয়ে, আমাদের গ নম্বর অঙ্কটা শেষ। এবার আসি ঘ নম্বর প্রশ্নে বলছে কি, মিস্টার ইরফানের মেশিনটি স্থাপন যুক্তিযুক্ত হবে কিনা, পেব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে মতামত। এবার আমরা অঙ্কটা করবো কি, পেব্যাক করব, কি করব, এবার আমরা পেব্যাক করব। পেব্যাক করার আগে আমরা একটু সূত্রটা নিয়ে একটু আলোচনা করি। এটাকে অনেক সময় বলে পেব্যাক, এটা খুব ইজি আবার জটিল। পেব্যাক এটাকে অনেক সময় বলে পেব্যাক সময় অথবা বিনিয়োগকৃত অর্থ ফেরতকৃত বছর আর কি, যেটাকে চাই পেব্যাক সময় মানে হচ্ছে, এই পেব্যাকের সূত্রটা আমি সংক্ষেপে লিখি এরকম, এ ইকুয়াল, আচ্ছা সামনে লিখি, পেব্যাক সমান কি লিখি, এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। খুব ইজি একটা অঙ্ক, এই ফর্মুলাটা জানা থাকলে পেব্যাকের কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি গাইড অথবা বইয়ের আলোকে করতে যাও, হয়তো ঝামেলায় মানে ঝামেলা পড়তে পারো। কিন্তু এই ফর্মুলাটা জানা থাকলে খুব ইজি অঙ্কটা করার জন্য। কেন, আমি আমার মতো করে লিখি যে এটাকে আমি ধরি, এখানে এটাকে ধরি বিনিয়োগকৃত অর্থ ফেরতকৃত বছর অথবা তার কাছাকাছি বছর। আমি এটাকে এভাবে লিখি যে বিনিয়োগকৃত অর্থের
ফেরতকৃত বছর, ফেরতকৃত বছর বা তার কাছাকাছি বছর, তার কাছাকাছি বছর। ফেরতকৃত বিনিয়োগকৃত যেই টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেই বিনিয়োগকৃত টাকাটা যেই বছরে পাওয়া যাচ্ছে পূর্ণ টাকা অথবা তার কাছাকাছি বছর। এবার আসি, আমি এনসিইউটাকে আমি কি দ্বারা প্রকাশ করি? এনসিইউটা এটাকে আমরা ইংরেজিতে বলি নেট ক্যাশ আউটফ্লো। নেট ক্যাশ আউটফ্লো, যদিও এটা জানার দরকার নাই, বাট এটাকে আমি বাংলায় বলি বা এটাকে বাংলায় বলি, এটাই হচ্ছে প্রাথমিক বিনিয়োগটা। কোনটা? এটাই হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগটা, অথবা এটাকে অনেক সময় বলে, এটাকে অনেক সময় বলে বহিঃপ্রবাহ, বহিঃপ্রবাহ বলে। ওকে, তাহলে কি বললাম? এনসিইউটা হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো, এটাকে বলা হয় প্রাথমিকভাবে যে বিনিয়োগটা আমরা করি বছরের প্রথমে সেটা, অথবা এটাকে অনেক সময় বলে বহিঃপ্রবাহ বলে। ওকে, এবার তারপর আমরা আর বাকি রইল কি সি। সি হলো কি? বিনিয়োগকৃত বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। কি বলছি আমি? বিনিয়োগকৃত বছরের অথবা এ বছরের, সহজে মনে রাখতে পারো, এ বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। এটা মনে রাখার জন্য আমি এভাবে লিখি যে সেটা হচ্ছে এ বছরের ক্রমযোজিত, এটা হচ্ছে কি এ বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। একটু খালি এটা মেইন জিনিসগুলো মনে রাখতে পারলে অঙ্ক শেষ। এবার আসি ডিটা কি? ডি কি? ডি হলো এ বছরের পরবর্তী আন্তঃপ্রবাহ, এ বছরের পরবর্তী আন্তঃপ্রবাহ। আসি, এ বছরের পরবর্তী আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ। বাস, শেষ। এগুলোর মিনিংটা যদি জানা থাকে, মনে রাখা যায়, এই অঙ্ক 4-এ 4 একও কমাতে পারবে না, এক্সামিনের একও কমানোর কোনো সাধ্য নেই। তাহলে আমরা এখন অঙ্কটাতে যাই। আমরা এখন অঙ্কে যাব। আশা করি এতটুকু ক্লিয়ার। রুলসটা মনে রাখতে পারলে হচ্ছে, এখানে রুলসটা ইম্পর্টেন্ট। ওকে, রুলসটাই এখানে ইম্পর্টেন্ট, যদি মনে রাখা যায় বাস। এবার আমরা প্রশ্নে যাই। এবার আমরা প্রশ্নে যাই। কি বলছে? এই যে গ নম্বর প্রশ্নে বলছে, মিস্টার ইরফানের মেশিনটি স্থাপন যুক্তিযুক্ত হবে কিনা এই পেব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে। পেব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে কি করতে হবে?
পেব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে এটার মতামত দিতে বলছে। এবার আমরা পেব্যাক সময়ের মাধ্যমে এটার মতামত দিব, আমরা এটা এখন করব। আমরা তো পেব্যাকের ফর্মুলা নিয়ে কথা বললামই। এবার আসি পেব্যাক বের করার জন্য আমাদের কি লাগবে? নগদ আন্তঃপ্রবাহ লাগবে। পেব্যাক নগদ আন্তঃপ্রবাহ ছাড়া করা যাবে না। হ্যাঁ, পেব্যাক আমরা পেব্যাক যদি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নগদ আন্তঃপ্রবাহ ছাড়া আমরা পেব্যাক করতে পারবো না। সো এখন আমরা নগদ আন্তঃপ্রবাহ আসি। প্রশ্নটার মধ্যে আমাদের নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে কিনা দেখি একটু। প্রশ্নের মধ্যে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে? নাই। এর মধ্যে আছে উক্ত বছরে আয়গুলো দেওয়া ছিল। আর আমরা জানি পিছনে আমরা আলোচনা করে আসছিলাম যে যদি যদি আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, ওই যে নিট মুনাফাটা দেওয়া ছিল, সেই নিট মুনাফাটার সাথে আমরা কি করব? অবচয়টাকে আবার পুনরায় যোগ করে দিব। এই নিট মুনাফাটার সাথে যদি অবচয়টাকে পুনরায় যোগ করে দিই, তাহলে আমরা আন্তঃপ্রবাহ পেয়ে যাব। তাহলে আমরা এখন আমরা বের করব আন্তঃপ্রবাহ বের করার জন্য আমরা কাজ করব। আমি আগের অঙ্কটাতেই দেখাই দিচ্ছি, তোমরা লিখে নিবে, শুধু লিখে নিবা। আগের অঙ্কটাতেই আমরা শুধু জাস্ট এখন বাড়িয়ে দিব। আচ্ছা, আমরা নতুন করি আমরা আন্তঃপ্রবাহ বের করে নিই। হ্যাঁ, গ নম্বর প্রশ্ন, নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করবো কিভাবে? সেম আগের অঙ্কটাই বিবরণ। এখানে হচ্ছে টাকা, প্রথম বছর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। টাকা, এখানে হবে কি? নিট মুনাফাটা। এখানে কি হবে? নিট মুনাফা কত পেয়েছিলাম আমরা? দেখে আসি নিট মুনাফা কত পাইছিলাম। ৮,৪০০, ১৪,০০০, ১৯,৬০০। আমরা লিখি ৮,৪০০, তারপর হচ্ছে ১৪,০০০, ১৯,৬০০, ১৪,০০০, ১৯,৬০০ আর ২৫,২০০, ২,৮০০। ২৫,২০০, ২,৮০০। ওকে, এটাই ছিল আমাদের কি? নিট মুনাফা আমরা বের করে আসছিলাম গড় মুনাফার হার বের করার জন্য। তার সাথে আমরা কি করবো এখন? তার সাথে আমরা এখন অবচয়টা, আবার বার্ষিক অবচয়টা ছিল কত? আমরা একটু দেখে আসি। বার্ষিক অবচয়টা ছিল কত? ৬০,০০০। কত ছিল? ৬০,০০০। বার্ষিক অবচয় ছিল কত? বার্ষিক অবচয় ছিল এই যে ৬০,০০০ টাকা। বার্ষিক অবচয় ছিল ৬০,০০০ টাকা। এই বার্ষিক অবচয় ছিল ৬০,০০০ টাকা। এখন এই ৬০,০০০ টাকা যদি আমি যোগ করি, ৬০,০০০ টাকা যদি আমি এখন যোগ করি, ৮,৪০০ যোগ হচ্ছে ৬০,০০০, তাহলে হবে ৬৪,৮০০। সরি, হ্যাঁ বলেছে এটা হবে ৬৮,৪০০।
৬৮,৪০০। আর এখানে ১৪,০০০ যোগ করলে হবে ৭৪,০০০। এখানে হবে ১৯,০০০, ৭৯,৬০০। এখানে হবে ৮৫,২০০। এখানে হবে ৬২,৮০০। এটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। কিটা? নগদ আন্তঃপ্রবাহ। শেষ। এটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এখন এটা দিয়ে আমরা এখন পেব্যাকটা করব। পেব্যাকটা খুব ইজি। আমরা এই পেব্যাক করার জন্য এখানে লিখবো, পেব্যাক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। খুব ইজি, অঙ্কটা শেষ প্রায়। আমরা লিখব আমরা এখানে লিখব বছর, এখানে লিখব নগদ আন্তঃপ্রবাহ, এখানে লিখব ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। কয় বছরের? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে এখানে লিখি 1 বছর, 2, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বছর। খুব মনোযোগ। এবার নগদ আন্তঃপ্রবাহ কত পাইছিলাম আমরা উঠাই। ৬৮,৪০০, ৭৪,৮০০, ৭৯,৬০০, ৮৫,২০০, ৬২,৮০০। এবার আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করব। ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ। তার মানে এটার সাথে এটা যোগ করলে ৬৮,৪০০, ৬৮,৪০০ হয় ১,৪৩,২০০। তার সাথে করি হয় ২,২২,৮০০। তার সাথে ৮৫,২০০ যোগ করলে হবে 3,০৮,০০০। 3,০৮,০০০। তার সাথে ৬২,৮০০ যদি যোগ করি হবে 3,৭০,৮০০। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা এটা থেকে একটু কাজ করে নেই। সেটা হচ্ছে আমরা লিখে নেই। আমরা জানি পেব্যাক সময়। পেব্যাক অনেক সময় এটাকে বলে পরিশোধকাল, বিনিয়োগকৃত অর্থ পরিশোধকাল। পেব্যাক সময় ইকুয়াল আমরা জানি a প্লাস NCO মাইনাস C/D। এবার আসি, আমরা প্রথমেই বের করতে হবে ওই যে আমরা বলছিলাম যে এ কি, এ হচ্ছে বিনিয়োগকৃত অর্থের ফেরতকৃত বছর বা তার কাছাকাছি বছর। তাহলে বিনিয়োগকৃত অর্থটা কত ছিল আমরা একটু দেখি তো। বিনিয়োগকৃত অর্থটা কত ছিল? বিনিয়োগকৃত অর্থ ছিল কত? বিনিয়োগকৃত অর্থ ছিল 3 লক্ষ টাকা। মেশিনটি ব্যয় হবে 3 লক্ষ টাকা। তার মানে মেশিনটি কিনতে কত টাকা খরচ হবে? 3 লক্ষ টাকা। তার মানে এটাই হচ্ছে কি প্রাথমিক বিনিয়োগ। ওকে,
এটাই হচ্ছে বিনিয়োগ। এবার আসি আমরা 3 লক্ষ টাকা কোন বছরে পাওয়া যাচ্ছে। এই 3 লক্ষ টাকা যদি উঠাইতে হয়, ফেরত পেতে হয়, আমি বলছিলাম এ ইকুয়াল হচ্ছে বিনিয়োগকৃত অর্থ বা তার ফেরতকৃত বছর। এবার সে বিনিয়োগকৃত অর্থ বা তার ফেরতকৃত বছর কোনটা? এই যে 3,08,000 টাকা, এটা তো বিনিয়োগের চেয়ে বেশি। তার মানে বিনিয়োগের চেয়ে বেশি হওয়া যাবে না, হয় বিনিয়োগের বরাবর হবে বা বিনিয়োগের চেয়ে কম হবে। তাহলে বিনিয়োগের চেয়ে কম আছে কোনটা? এই যে 2,22,800 টাকা। তার মানে এটা হচ্ছে এ বছর। কি বছর? এটা হচ্ছে এ বছর। এবার আসি, আমি বলছিলাম এবার সি কোনটাকে বলছিলাম? সি বলছিলাম কি? সি বলছিলাম যে এ বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। তাহলে আমরা যাই এবার এ বছরের বরাবর ক্রমযোজিত আন্তঃপ্রবাহ কে আছে? এই যে এ বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ আছে কে? কে? এই বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ আছে কে? 2 লক্ষ, ক্রমযোজিত আন্তঃপ্রবাহ 2,22,800। এটাকে বললাম কি? সি। এবার আসে ডি কোনটা? এই যে আমরা উপর দিছিলাম ডি হচ্ছে কি? ডি হচ্ছে এ বছরের পরবর্তী আন্তঃপ্রবাহ। এবার আমরা যাই, এ বছর কোনটা? এ বছর হচ্ছে 3 বছর, তৃতীয় বছর। তার পরবর্তী আন্তঃপ্রবাহ শুধু নগদ আন্তঃপ্রবাহ কি? পরবর্তী শুধু নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে কি? 85,200 টাকা। এটা হচ্ছে কি? ডি। ওকে, তাহলে আমরা এনসিইউ তো আমরা জানি, সূত্রের মধ্যে এনসিইউ তো আমরা জানি যে নেট ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে কি? বিনিয়োগকৃত অর্থ অথবা প্রাথমিক বিনিয়োগ যেটাকে আমরা বলি। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা অঙ্ক করি। এবার আমরা অঙ্ক শুধু মানগুলো বসাই, বাস অঙ্ক শেষ। এবার আসি এর মান বসালাম। এর মান বসালাম কত? 3 বছর। এবার আসি সি এনসিইউটা আমরা একটু লিখে নিই পাশে। লিখে নিই। এখানে এনসিইউ ইকুয়াল হচ্ছে 3 লক্ষ টাকা। এবার সি এর মান হচ্ছে 3 বছর, সি হচ্ছে 2,22,800 টাকা, ডি হচ্ছে 85,200 টাকা। ওকে, এতটুকু দেখো বুঝছো কিনা। আমরা এনসিইউর মান কি? 3 লক্ষ টাকা, এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এ হচ্ছে 3 বছর, ওই যে আমরা বের করলাম 3 বছর। সি হচ্ছে 2,22,800 টাকা, ডি হচ্ছে 85,200 টাকা। এবার আমরা অঙ্কে মানগুলো বসাই। মানগুলো বসে দেখি। এনসিইউর মান হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা মাইনাস সি এর মান হচ্ছে কত? 2,22,800 টাকা। হ্যাঁ, 2,22,800 টাকা। এবার ডি এর মান হচ্ছে 85,200 টাকা। আমরা এবার যোগ করে দেখি 3 প্লাস উপরে কত আসতেছে? 3 লক্ষ মাইনাস 2,22,800 বিয়োগ করলে হচ্ছে 77,200 ভাগ হচ্ছে 85,200 ইকুয়াল হচ্ছে 3 প্লাস ভাগ 85,200 ইকুয়াল হচ্ছে 0.9 0.91। এবার আমরা যোগ করলে কত হবে? 3.91 বছর। আশা করি বুঝছো কিনা বলো। 3.91 বছর, এটাই হবে অ্যান্সার। এবার প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল একটা সিদ্ধান্ত দিতে যে মিস্টার ইরফানের মেশিনটি স্থাপন যুক্তিযুক্ত হবে কিনা, পেব্যাক সময় নির্ণয়ের মাধ্যমে মতামত দাও। তাহলে মতামতটা কিভাবে দিবা? তুমি নিচে দিয়ে মতামতটা কি লিখবা? যেহেতু একটু খেয়াল করো, যেহেতু কত বছর হয়েছে বিনিয়োগকৃত অর্থ, কত বছরে ফেরত পাচ্ছি? 3.91 বছরে, মানে 3 বছরের চেয়ে একটু বেশি, প্রায় 4 বছর। আর
ইয়েটার আয়ুষ্কাল ছিল কত? 5 বছর। তাহলে এই কথাটা দিতে পারো মন্তব্য, যেহেতু বিনিয়োগের বিনিয়োগের আয়ুষ্কাল 5 বছর, যা কিনা পেব্যাক থেকে বেশি, অর্থাৎ বিনিয়োগের আয়ুষ্কাল থেকে পেব্যাক সময় কি কম, সেহেতু বিনিয়োগটি মিস্টার ইরফানের বিনিয়োগটি কি যুক্তিযুক্ত। ওকে, একটু বুঝে দিতে বলেছি, বা এতটুকু যদি না লেখা যায়, শুধু এতটুকু লিখলেই হবে যে যেহেতু, এখান থেকে লিখলে হবে যেহেতু বিনিয়োগের আয়ুষ্কাল থেকে পেব্যাক সময় কম, সেহেতু বিনিয়োগটি যুক্তিযুক্ত। বাস এতটুকু লিখলে হবে। আশা করি টোটাল অঙ্কটা ক্লিয়ার। এখান থেকে তো 100% প্রশ্ন থাকবে, এখান থেকে 100% এখান থেকে প্রশ্ন থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝছো। ওকে,